নম্বর ওয়ার্ডের লাগোয়া অঞ্চলে এসে উপস্থিত হয়েছি এই বাজারে। একসাথে আপনাদের কাছে অনেককে একসাথে পেয়ে গেলাম বলে আমি কয়েকটা কথা আপনাদের উদ্দেশ্যে আমাদের পার্টির পক্ষ থেকে, সিপিআইএমের পক্ষ থেকে সংক্ষেপে বলছি। সকাল থেকেই আমরা বেরিয়েছি। আজকে এই রোববার দিন সবাই নানান প্রয়োজনে বাজারে উপস্থিত হয়েছেন। আপনারা আপনাদের দৈনন্দিন কাজের মধ্যেও প্রার্থী হিসাবে আমাদেরকে যেভাবে অকুণ্ঠ ভালোবাসা দিলেন, সমর্থন দিলেন, আশীর্বাদ করলেন, একজন প্রার্থী সিপিআইএমের এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই, আপনাদেরকে আমাদের নমস্কার জানাই। একটু আমাদের যেতে দাও, রাস্তাটা আটকে দিতে হবে। আমরা আমাদের প্রার্থীর পক্ষ থেকে এই প্রচার নিয়ে এসেছি। আমরা বলছি না যে কেন এই পরিস্থিতিটা কি অবস্থা কি পরিবর্তন করা দরকার। আপনারাই সবচেয়ে বড় অভিজ্ঞতা সম্পন্ন, আপনারাই সবচেয়ে বড় শিক্ষক, আপনাদেরই অভিজ্ঞতা অনেক বেশি। আমাদের নতুন করে বলার কিছু নেই। মায়ের কাছে মাসিক গল্প করতে হয় না, তাই এই পরিস্থিতি বদলাতেই হবে। আমাদের কাছে এই লড়াইটা হলো একটা রাজনৈতিক লড়াই, রাজনৈতিক যুদ্ধ, নীতিগত যুদ্ধ। হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, শ্মশান, কবরস্থান, যার যা ধর্ম বিশ্বাস সে সেটা নিয়ে করবে, কিন্তু নির্বাচনের যে ইস্যুগুলো নিয়ে আলোচনা করা দরকার। এই যে বাজারে ঢুকছে, আগুন লেগে গেছে, কোনো জিনিস কেনার মতন অবস্থায় নেই, এইগুলো নিয়ে প্রশ্ন না উঠলে নির্বাচন কি নিয়ে হবে? রান্নার গ্যাস 60 টাকা শুধু বেড়েছে তাই না, 1000 টাকা রান্নার গ্যাসের দাম, তাও পাওয়া যাচ্ছে। 15 দিন, 25 দিন, 21 দিন, আর জীবনে কত লাইন দেব? নোটবন্দির সময় লাইন, আধারের লাইন, ভোটারের লাইন, গ্যাসের লাইন, হাজার হাজার অটো তারা গ্যাসের লাইনে দাঁড়িয়ে রয়েছে, হাজার হাজার মানুষ অটোর লাইনে দাঁড়িয়ে রয়েছে, আর গ্যাসের লাইনেও এখন মানুষকে দাঁড় করা যায়। এগুলো নির্বাচনে আলোচনার মধ্যে আসা উচিত। আমরা মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা রোজগার করি তাই দিয়ে পৌরসভাকে ট্যাক্স দেওয়া হয়। পৌরসভাটা কুকুর বাসা নয়, পৌরসভাটা লুটের জায়গা নয়, পৌরসভাটা চুরি করার আখড়া নয়। এসব গলিগুলো দিয়ে আসছিলাম, বরানগরের মানুষ বলে যে আমাদের এখন দীঘা পুরী বেশি বেড়াতে যেতে হয় না, একবার বৃষ্টি হবে 6 মাস বাড়িতে দীঘা পুরী দেখে নেব। দুয়ারে দীঘা পুরীর ব্যবস্থা করা হচ্ছে। আমরা কি ট্যাক্স দিই না? দুদিন আগে একজন ভদ্রমহিলার সঙ্গে দেখা হলো, বরানগরের রাস্তায় গর্তের মধ্যে হোঁচট খেয়ে পরে হাত পা হাত ভেঙেছেন বয়স্ক মহিলা। রাস্তার মধ্যে গর্ত না, গর্তের মধ্যে রাস্তা, এটা বোঝা যায় না। এবং এর জন্য আমরা ট্যাক্স দিই, তারপরেও রাস্তার সুবিধা পাই না। পানীয় জল পয়সা খরচ করে আমাদের কিনে খেতে হবে। পৌরসভাকে ট্যাক্স দেব, পৌরসভার টাকা তৃণমূলের নেতারা চুরি করবে, আর আমাদের টাকা খরচ করে, গ্যাসের করি খরচ করে জল কিনে খেতে হবে। রাজনীতিতে, নির্বাচনে এই বিষয়গুলো নিয়েই আলোচনা হওয়া উচিত। রাত্রিবেলা যখন বেরোতে হচ্ছে আমাদের প্রচারের জন্য, প্রত্যেকটা টোটোর পিছনে একটা করে লাইট লাগাতে হচ্ছে। আমাদের কোনো অসুবিধা নেই। বরানগরের কোনো গলিতে স্ট্রিট লাইট জ্বলে না, অন্ধকারে থাকে। রাজ্যটা যেভাবে অন্ধকারে পাঠিয়ে দিচ্ছে, ওটা বরানগরটাকেও সেই অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আমরা ট্যাক্স দিই, এর জবাবদিহি চাইবার অধিকার আমাদের আছে। তার জন্য আমরা এই নির্বাচনে এই ইস্যুগুলো তুলতে চাইছি। মানুষের কাছে দায়বদ্ধতা নেই, কাউন্সিলরে, পৌর প্রতিনিধি, সব জায়গায় আমি বলছি। কেন নেই? মানুষের ভোটে তাকে জিততে হয় না, মানুষ তাকে ভোট দিয়ে জেতায় না। কোন সায়েন্সে, কোন মেকানিজমে জেতে এসব এলাকার পৌর প্রতিনিধিরা আমরা সব জানি, কিন্তু আপনার ভোটে ওরা জেতে না, তাই আপনার প্রতি ওদের কোনো দায়বদ্ধতা নেই। তাই ভাঙা রাস্তা, অন্ধকার রাস্তা, জমা জল, খাওয়ার জল না পাওয়া, এসব নিয়ে ওদের কোনো দায়বদ্ধতা নেই। অটো টোটো চলবে স্বাভাবিক, কিন্তু এই বরানগরের রাস্তা ঘুরতে ঘুরতে দেখছিলাম কি অবস্থা, রাস্তা যানজট, বিটি রোড, ভেতরের রাস্তা। এই অটো টোটো ব্যবস্থাটাকে একটা প্রপার শৃঙ্খলার মধ্যে আনার দায়িত্ব কাদের? প্রশাসনের। প্রশাসনটা এখন নৈরাজ্যের জায়গায় চলে গেছে। বরানগর একটা ঐতিহ্যশালী জায়গা, একটা সমৃদ্ধশালী জায়গা, একটা ট্র্যাডিশনাল জায়গা। এই বরানগরের সঙ্গে হিস্ট্রি জড়িত রয়েছে অনেক। পুরনো একটা সমৃদ্ধ জনপদ এই বরানগর। যেভাবে সেখানে সিন্ডিকেট, সেখানে দুষ্কৃতীরাজ, যেখানে তোলাবাজি মাথাচাড়া দিচ্ছে। পুকুরগুলো এখন সোনার খনি, সব পুকুর ভরাট হয়ে ওখানে প্রমোটিং হবে। একটার পর একটা
গাছ কেটে পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে। রাজনীতিতে তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাইবো, এগুলোর জবাবদিহি করতে হবে। বিধায়কের মেকআপ চকচকে হতে পারে, নগরের কোনো মেকআপ হচ্ছে না। আরো বেশি করে আমরা বড়নগরের মানুষ একটা 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 ভাঙা চোরা তছনছ হয়ে যাওয়া বড়নগর সেই দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা সেই জায়গা থেকে বড়নগরকে উদ্ধার করতে চাই। কাউকে কোথাও বাঁকুড়া হেরে যাবে, এনে বড়নগরে ঠেলে দিতে হবে, আর তারপর তার বিরাট বিরাট ফ্ল্যাট গাড়ি হবে, আর বড়নগরের মানুষ কিচ্ছু পাবে না। তাদের উপহার দিয়েছিল এই বড়নগর। আমি মতীশ রায়ের কথা বলতে পারি, মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কথা বলতে পারি, পূর্তমন্ত্রী অমর চৌধুরীর কথা বলতে পারি। এই ধরনের স্ট্রেচারের মানুষ এই বড়নগর রাজ্যের রাজনীতিতে উপহার দিয়েছিল। আর একজন কোথাও যাওয়ার জায়গা নেই, তাকে বাই ইলেকশনে ছাপ্পা মেরে বিধায়ক করলে কি পরিণতি হয় এটা বড়নগরের মানুষ দেখতে পাচ্ছে। এখন এই পরিস্থিতি থেকে মোকাবিলা করতে আমাদের সোনামণিরা এসছে যে বিজেপি, যে তারা বলছে যে আমরা এই পরিস্থিতি পাল্টাতে পারবো। সিপিএম তারা অনেক অসুবিধা করে দিচ্ছে আমাদের, তারা এখানে ভোটে প্রবলেম করছে, ওদের জন্যই জিততে পারছি না। সায়নদীপ খুব ভালো ছেলে, ওকে বেছে এনে প্রার্থী করা হয়েছে যাদেরকে আমাদেরকে হারানোর জন্য। যদি তোমার ভাই পুরোধ না থাকে, যদি তৃণমূলকে হারানোর ক্ষমতা তোমার না থাকে, অন্যের দয়ায় যদি তোমাকে বেঁচে থাকতে হয়, তাহলে পার্টি অফিসটায় তালা লাগিয়ে বাড়ি চলে যাও। আমরা আমাদের বাড়িতে ভালো করে শান্তিতে সুস্থিতে থাকবার মতন ব্যবস্থা করে দেবো। আর যদি ভোটে হারানোর জন্য, লড়াই করে হারাবার জন্য যদি কেউ ক্ষমতা থাকে, তো আমাদেরই আছে, সিপিআইএমেরই আছে। সিপিআইএমের দয়ায় যাদের বেঁচে থাকতে হয় তাদের রাজনীতিতে থাকা উচিত। যারা দুটো কাউন্সিলর অন্তত জিততে পারে, এত ছাপ্পার মধ্যেও তো বড়নগরে দুটো পৌরসভার কাউন্সিলর আমরা জিতেছি, এবং সেই কাউন্সিলররা মডেল হয়েছে। যারা দুটো কাউন্সিলর পর্যন্ত জিততে পারে না, তারা এখানে গল্প শোনাচ্ছে সোনার পাথরবাটি কাঁঠালের আমসত্ব, যে তারা নাকি বিধানসভা ভোটে জিতছে। দুটো কাউন্সিলরকে জিতে দেখাও, তারপর বিধানসভা ভোট সেই নিয়ে স্বপ্ন দেখবে। আর এই বিজেপি প্রার্থী তৃণমূলকে হারিয়ে আবার তৃণমূলের সঙ্গে তলায় লাইন করে বসে নেই, এটা আপনি কি দায়িত্ব নিয়ে বলতে পারেন? কি নরেন্দ্র মোদীর থেকেও বড় আদর্শবান বিজেপি নেই? তো বিজেপির আদর্শ একবারে তৃণমূলে চলে গেছে, বিজেপিতে চলে গেছে। তৃণমূল থেকে বউকে টিকিট দেয়নি, ও বিজেপিতে চলে গেল, আবার তৃণমূলে ফিরল। তারপর নিজেকে টিকিট দিল না, ও আবার তৃণমূলে চলে গেল। আচ্ছা, তাপস রায় এখানকার বিধায়ক ছিলেন, বিজেপিতে চলে গেলেন। বিরাট আদর্শবান বিজেপি, তাই তৃণমূল থেকে বিজেপিতে গেছে। তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোলমাল, দেনা পাওনার হিসাব, চাল পাওয়ার হিসাব, ওকে ক্যান্ডিডেট করেনি, ও চলে গেল বিজেপিতে। এই একই এখানকার বিজেপি প্রার্থী, আমার পছন্দ ব্যক্তিগত বিরোধী। তাহলে এই ধাপ্পাবাজিটা দিচ্ছেন কেন? যে তৃণমূলকে আপনারা হারাতে পারবেন? তলায় সব লাইন করে বসে রয়েছেন। বাইডন বিশ্বাস আরেকটা হবে না, এটা কেউ ভরসা করে বলতে পারি না আমরা। আর 14, 19, 21 তিনটে টার্ম ধরে এই গাজর ঝুলিয়ে রাখা হয়েছে। আমরাই হারাবো, আমরাই পারবো। মোদিজি বিশ্বাস করে না, মোদিজি চায় না। আর এখানকার চুনোপুটিটা মোদিজির থেকে বড় বিজেপি হয়ে গেছে। বিহারের ভোটের আগে মোদিজি কি বক্তৃতা করেছিল বিহার জেতার জন্য? বাজেটে বিহারকে ঢেলে ভাসিয়ে দিয়েছিল। আর এবার সেন্ট্রাল বাজেট, যেটাই সেন্ট্রাল বাজেটে পশ্চিমবাংলার ভাঁড়ে মা ভবানী, এই মোদিজি ব্রিগেডের মাঠে বক্তৃতা করে গেছে। ভেজানো মুড়ি, নেতানো ছিঁড়ে, তার থেকেও মোদিজির বক্তৃতা নেতানো ছিল। আর এখানকার চুনোপুটিটা লাফাচ্ছে যে আমরা জিতবো। মোদিজি জিততে চায় না, মোদিজি জিতবে চায় না, মোদিজি বিজেপি এখানে তৃণমূলকে সরাতে চায় না। আর এখানকার পাড়ার চুনোপুটি লাফাচ্ছে যে আমরা নাকি সরাবো। 19, 21, 24-এ এই গাজর ঝুলিয়ে রেখে আসলে তৃণমূলকে চুরি, জোরচুরি, দুষ্কৃতি, সমাজ বিরোধী তাণ্ডব এটা বাড়াতে সাহায্য করেছে। আর ওদের আশীর্বাদে বিজেপি একটা সাজানো বিরোধী হিসাবে রয়ে গেছে। কিন্তু মূল টার্গেটটা হলো যে আপনার নির্বাচনে যাতে আপনার রুজি, জীবন জীবিকা, মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাস, তোলাবাজি, সিন্ডিকেট, দুষ্কৃতিরাজ, রাস্তার খারাপ অবস্থা, জমা জল, পানীয় জলের ব্যবস্থা না করতে পারা, মহিলাদের নিরাপত্তা, বেকার যুবকদের কাজ নেই। ধাপ্পাবাজি, কে কত বড় ধাপ্পা দিতে পারে তার প্রতিযোগিতা চলছে। 86 লক্ষ ছেলে মেয়েকে দিয়ে অ্যাপ্লাই করিয়ে প্রথমে তো একটা অপরাধ, 3টে জেনারেশনকে ধ্বংস করলো। 86 লক্ষ ছেলে মেয়েকে বেকার বানিয়ে রেখে উনি ভোটে জিততে চান। আর ভাতা দিয়েছে মাত্র 10,000। প্রতিবার ভোটের আগে কেন শুধুমাত্র ভাতা বাড়বে? যদি আপনার মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে, আমরা বামপন্থীরা যেটা দাবি করছি, এই টাকা প্রতিবার বাড়াতে হবে। 3,000, 5,000, 6,000 টাকায় নিয়ে যেতে হবে। কেরালার গভর্নমেন্ট 10,000 টাকা দিতে পারে, আর আপনি শুধুমাত্র
ভোটের আগে টাকা বাড়াবেন, এই দিয়ে এবার ভোট পাওয়া যাবে না। আর ভোটের আগে টাকা বাড়িয়ে ওই শাহজাহানকে দিয়ে বাড়ির মহিলাদের দুপুরবেলা পার্টি অফিসে ডেকে পাঠিয়ে পিঠে বানাবেন, এইটা চলতে দেওয়া যাবে না। এই পরিস্থিতির পরিবর্তন আমরা ঘটাবো, আমরাই পারবো। মিডিয়ার দয়ায় টিভির স্ক্রিনে টিকে থাকা যায়, কিন্তু মিডিয়ার দয়ায় রাস্তার লড়াইতে টিকে থাকা যায় না। তৃণমূলের এই অপশাসনের বিরুদ্ধে যদি কেউ লড়তে পারে, 2016 সালে আমরা দেখিয়ে দিয়েছিলাম, তখন ওই বিজেপি যদি তৃণমূলের দালালি না করতো, বিজেপির ভোটটা যদি তৃণমূলকে শিফট না করতো, তাহলে 2016 সালে সরকারটা টাটা বাই বাই হয়ে যেত। এই চোর দাপটগুলোর দাপট আমাদের দেখতে হতো না। বিজেপি 2016 সালে তৃণমূলের গভর্নমেন্টটাকে রক্ষা করে পশ্চিম বাংলার মানুষকে এই সর্বনাশের দিকে, এই শ্মশানের দিকে টেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। তাই তৃণমূল বিজেপি কেউ না, বিকল্প বাম, বিকল্প আপনার রুটি রুজি জীবন জীবিকার লড়াই, বিকল্প আপনার কাজ, চাকরি, মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাস, মহিলাদের নিরাপত্তা, রাস্তাঘাট, পৌর পরিষেবা, দুষ্কৃতিরাজের বিরুদ্ধে, এগুলোই বিকল্পের লড়াই। সেই লড়াইতে আপনারা আমাদের পাশে থাকুন। আমরা দেখাবো, একবার বিধানসভায় যাওয়ার সুযোগ দিন, কিভাবে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করতে হয়। যা জ্যোতি বোস দেখিয়েছিলেন, যা অমর চৌধুরীরা দেখিয়েছিলেন, আমরা অতীতে আটকে রাখতে পারি না, চাই না। কিন্তু অতীতের সিঁড়ি ছাড়া আপনি ভবিষ্যতের দিকে এগোতে পারেন না। অতীতকে দিয়েই আমাদের ভবিষ্যতের দিকে এগোতে হবে। বরানগর আর উন্নত বরানগর হবে। আমরা বরানগরকে বাঁচাবই, এই শপথ নিয়ে আপনাদের কাছে প্রার্থী হিসাবে এসেছি। আমি আবারও বলছি, ভোট পরের ব্যাপার 29 তারিখ দেবেন, 4 তারিখ রেজাল্ট বেরোবে। কিন্তু যে ভালোবাসা আপনাদের থেকে পাচ্ছি, যে আশীর্বাদ আপনাদের থেকে পাচ্ছি, যে সমর্থন আপনাদের থেকে পাচ্ছি, এটাই একজন রাজনৈতিক কর্মীর জীবনে একটা বিরাট আশীর্বাদ। আপনাদের কাছে তাই কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার। সবাই ভালো থাকুন, চেষ্টা করবেন সবাই যাতে ভালো থাকে। তার জন্য আপনাদের আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। মিছিলটা আবার সাজিয়ে দিন, প্রার্থীকে নিয়ে আমরা বননীতির ভেতরে যাব।